যদি কারোর জীবনে লিভিং আইডিয়াল না থাকেন, জীবন্ত গুরু না থাকেন, তবে দয়া করে তাকে রাজনীতির ওই পোস্টটা দেবেন না। এমনি তিনি রাজনীতি করুক, ইষ্ঠ নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। কারণ যার জীবনে ইষ্ঠ নাই এবং নেতা হয়ে গেছে, সে কিন্তু জমের দালাল হয়ে যায়। রাজাকে ভালোভাবে থাকতেই তো হয়, কারণ আমাদের দেশে রাজা যদি ভালোভাবে না থাকেন, বাইরের দেশে রাজারা দেখে কি শিখবে? মানুষ তিলকে তাল করতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় পরিচয়। মানুষকে নিতে পারে। যার জীবনে গুরু নেই, সে গরুর জীবন যাপন করে। কারণ দেখবেন গরুর গুরু নেই, তাই গরু গরুই হয়। আপনারা যখনই কোনো নেতা চুজ করবেন, অন্তত দেখে নেবেন সে কতটা মানুষ প্রেমিক, সে কতটা গুরু ভক্ত, সে কতটা মানুষের কথা বলে না। খুব উচ্চ শিক্ষিত লাদেনও ছিলেন। লাদেন কিন্তু দেশের কোনো অগ্রগতিতে কাজে লাগেনি। ইষ্ঠ নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এটি হচ্ছে আমাদের এই রাজনীতিকরণ বা রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার ভিডিও। তো ইষ্ঠ নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। আজকে আপনারা পুরো পুরো ওয়ার্ল্ড পলিটিক্স দেখলে বুঝতে পারবেন কথাটার মহত্বটা, কথার কত গুরুত্বপূর্ণ অবস্থান আছে এই কথাটির। যার জীবনেই নেতা নেই, মানে যার জীবনে ইষ্ঠ নেই, সে জমের দালাল হয়। এবার দেখুন কার জীবনে ইষ্ঠ আছে, কার জীবনে ইষ্ঠ নেই, তা তো আমি বাইরে থেকে এইভাবে দেখে বুঝতে পারি না। কিন্তু এটুখানি বোঝা যায়, যদি কারোর জীবনে ইষ্ঠ থাকে, সে অলরেডি আর যাই করুক, সে ব্যক্তিগত স্তরে নিজের জ্ঞানত অবস্থায় কারোর অনিষ্ট হতে দেয় না। তাই আমার ব্যক্তিগত এবং ঠাকুরের যে কথা বলা আছে, আমি তো পশ্চিমবঙ্গবাসী প্রথমে, তারপর আমি ভারতবাসী। ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবঙ্গ। তো আমি প্রথমে রাজ্যে আছি, তারপর রাজ্যকে, এক একটা রাজ্যকে কেন্দ্র করে তো একটা দেশ হয়। তো আমি প্রথমে রাজ্যবাসী, একজন পশ্চিমবঙ্গবাসীর একজন মানুষ। তাই বর্তমানে পশ্চিমবঙ্গে যে পালাবদল হয়েছে, পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসছে, তারা সনাতনীকে ইমপ্লিমেন্টেশন করেন। যারা হিন্দুত্বকে নিয়ে ভাবেন, সনাতনীকে নিয়ে ভাবেন, ভারতবর্ষের কৃষ্টি গৌরবকে নিয়ে ভাবেন। আমার সর্বস্তরীয়, সেটা কেন্দ্রীয় স্তরীয় হোক, রাজ্য স্তরীয়, প্রত্যেক যারা নেতাবর্গ আছেন, যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির, তাদের কাছে আমার অনুরোধ, একান্ত অনুরোধ, কেন্দ্রীয় স্তরের কাছে অনুরোধ, রাজ্য স্তরের নেতাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, কারণ আমি আপনাদের কি করে জ্ঞান দিতে পারি, খুব সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে বলার চেষ্টা করব যা বলা আছে। আপনারা দয়া করে তাদেরকেই এরপর থেকে, যখন আপনাদের নতুন করে আবার নির্বাচন, কিছু আবার নির্বাচন থাকে, তো উপনির্বাচন থাকে, মিউনিসিপালিটি ইলেকশন থাকে, বা আরো কিছু ইলেকশন, সেখানে এই যে কাউন্সিলর বা এইসব গ্রেডের যেগুলো হয়, বা যারা যেখানে কোনো দায়িত্বে থাকে, মানে যারা নেতা হয়, ছোটখাটো নেতা থেকে, আপনারা এইটা আগে কনফার্ম করবেন তার জীবনে কোনো ইষ্ঠ আছে কিনা। যদি কারোর জীবনে লিভিং আইডিয়াল না থাকেন, জীবন্ত গুরু না থাকেন, তবে দয়া করে তাকে রাজনীতির ওই পোস্টটা দেবেন না। এমনি তিনি রাজনীতি করুক, এমনি তিনি ঝান্ডা নিক, এমনি কর্ম করুক, তাকে পোস্ট দেবেন না। তাকে দেওয়ার আগে দেখবেন তার জীবনে লিভিং আইডিয়াল আছে এবং সে তাকে মেনে চলেন কিনা, বাস প্রথম জিনিস। তাই ঠাকুর বলছেন, ইষ্ঠ নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। কারণ যার জীবনে ইষ্ঠ নাই এবং নেতা হয়ে গেছে, সে কিন্তু জমের দালাল হয়ে যায়। তার উদাহরণ আপনারা দেখতে পারবেন ভুরি ভুরি প্রচুর আমাদের ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের বাইরেও দেখতে পারবেন। যার জীবনে ইষ্ঠ নেই, সে জমের দালাল, শেষ করে দেবে পুরো রাজ্যকে, পুরো দেশকে। দেখবেন আমি সবার জীবনযাপন তো জানি না, আমি নরেন্দ্র মোদীজির জীবনে কিছুটা পড়েছি। তার জীবনে অবশ্যই ইষ্ঠ আছেন। তিনি তো প্রথমে সন্ন্যাসী হতে বেলুড় মঠে এসেছেন, আমি তার জীবনে পড়েছিলাম। তিনি আজকে দেখুন দেশের প্রধানমন্ত্রী হয়ে সন্ন্যাসীর মতো জীবনযাপন করছে। অনেকে হয়তো বিতর্ক করবেন, তিনি এত টাকা দামের স্যুট পরেন, 10 লাখ টাকা দামের স্যুট পরেন। আমি কোনো একটা রাজ্যের এমপির কাছ থেকে শুনছিলাম, সেদিন টিভিতে দেখছিলাম, সত্যি কি 10 লাখ টাকা দাম স্যুটটার? হতে পারে একটু দামি,
কিন্তু সত্যি কি 10 লাখ টাকা দাম? আর যদি দাম হয়েও যায় অসুবিধাই বা কোথায়? রাজা যদি ভিখারির মতন পোশাক পরে, দেশও তো ভিখারির মতনই অ্যাটিটিউড করবে বলে আমার মনে হয়। তাই রাজাকে ভালোভাবে থাকা ভালো। রাজাকে ভালোভাবে থাকতেই তো হয়, কারণ আমাদের দেশে রাজা যদি ভালোভাবে না থাকেন, বাইরের দেশে রাজারা দেখে কি শিখবে? বা বেদর এ তো ভিখারির দেশ। অ্যাকচুয়ালি তো তা তো নয়, ভারতবর্ষ তো তা নয়। ভারতবর্ষে তো প্রাচুর্যের দেশ, ভারতবর্ষ তো সনাতনী, মানে ভারতবর্ষ হচ্ছে জ্ঞানের দেশ, ভারতবর্ষ হচ্ছে বৃদ্ধির দেশ। ভারতবর্ষই তো ছিল, আর কি ছিল? সারা পৃথিবীকে তো পথ দেখায় ভারতবর্ষে, যুগ যুগান্তর ধরে তার ইতিহাস প্রবর্তিত হয়। আর সেই দেশের প্রধানমন্ত্রী যদি 300 টাকা দামের ফতুয়া পড়েন, যিনি বলছেন, তিনি কি খুব আনন্দ পেতেন? তাকে তো নিজেকেই কলুষিত হতে হতো, বাইরে গিয়ে বলতো বাবা তোদের দেশের প্রধানমন্ত্রী 300 টাকা দামের ফতুয়া পড়ে, ভালো নয়। দেশের রাজাকে সবসময় সুঠাম ভালোই থাকতে হয়, তবেই সে দেশকে অন্যান্য দেশের লোকেরা শ্রদ্ধা করে, ভালো চোখে দেখে, বলবে না ভাই এদেরও আছে। আর কালকে যদি ছেঁড়াপেড়া জামা প্যান্ট পরে প্রধানমন্ত্রী যেতেন, আর যদি 300 টাকা দামের ওই যে, যেটা পয়লা বৈশাখে আমরা পড়ি, আমি নিজেও পড়ি, পয়লা বৈশাখে তো আমরা কম টাকার ওই 150-200 টাকার ফতুয়া পড়ি, কালকে যদি প্রধানমন্ত্রী ওই 150-200 টাকার ফতুয়া পড়ে আমেরিকায় ইয়ের সাথে কি বলে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে যেতেন, তাহলে কি না ভাবতো ভাবুন। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের এই শ্রদ্ধা বা এইগুলো আসতো? যদিও বা শ্রদ্ধা আসে কর্মদক্ষতায়, পোশাকে নয়, তবে পোশাকও তো একটা ভ্যালু করে রে বাবা, তার অ্যাটিটিউড, তার লাইফস্টাইল, এগুলো হয়। বলছে তিনি 2 কোটি টাকা দামের, নরেন্দ্র মোদী নাকি 2 কোটি টাকা দামের মাশরুম খায়, 2 লাখ টাকা কেজি। 2 লাখ টাকা কেজির মাশরুম পাওয়া যায় নাকি? আমার এসব জানা নেই, আমি জানি না। যা আমি প্রায় দেখি, অনেকে আমাকে বলেন, সেদিনই একজন তৃণমূলের একজন নিচস্তরীয় নেতা, কাউন্সিলর লেভেলের, বলছিলেন আমাকে, তুমি এত ভালোবাসো বলছো নরেন্দ্র মোদীকে, তো নরেন্দ্র মোদী তো 2 লাখ টাকা দামের মাশরুম খায়, মানে 2 লক্ষ টাকা কেজি। আচ্ছা দাদা, আমি সোশ্যাল মিডিয়ার দরুনই সবার কাছে অনুরোধ করছি, কেউ যদি 2 লাখ টাকা দামের মাশরুম খুঁজে পান, আমাকে একটু দয়া করে না 1 পিস দেখাবেন। মানে আমি কিনতে পারবো না, আমার অত টাকা নেই 2 লাখ টাকা দিয়ে কেজি দিয়ে মাশরুম। আমিও মাশরুম খাই, কোনো জায়গায় দেখি মাশরুমের ওই 300 নিয়েছিল 100 টাকা, মানে নোয়ার বর্তমান 300 টাকা কিলো। সেখানে না ঠিক আছে, প্রধানমন্ত্রী তার কিলো হয়তো 2000 টাকা হতে পারে। 2 লাখ টাকা, 2 লাখ টাকা কি মাশরুম পাওয়া যায়? কে চাষ করে? সেটা সৌদি আরবে হয় নাকি আমেরিকাতে কোনো জায়গায় হয়? ভারতবর্ষের কোনো মাশরুমের দাম 2 লাখ টাকা কিলো আমার তো জানা নেই। মানে মানুষ তিলকে তাল করতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় পরিচয়। তাই এগুলো কারা করতে পারে? যাদের জীবনে ইষ্ট নেই, যারা নিজেরা অনিষ্ট পথে চলে, অন্যকে অনিষ্টর দিকে এগিয়ে নিয়ে যায়। তাই ঠাকুরের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমার এই রাজ্যস্তরীয় মন্ত্রী লেভেল যিনি আছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা যারা পার্ষদ মন্ত্রীরা আছেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমি একজন সনাতনী হয়ে আপনার কাছে আবেদন করি, আপনাদের কাছে, সেটা কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন করি, যাদেরকেই আপনারা কোনো পদ দেবেন, দেখবে তার জীবনে আগে জানি বিপদ না ঢুকিয়ে দেয়। মানে তারা জানি সত্যিকার তাদের জীবনে যেন ইষ্ট থাকে, লিভিং আইডিয়াল, আদর্শ থাকে, গুরু থাকে। তাহলে আর যাই হোক, সে রাজনীতি বুঝুক আর না বুঝুক, সে অনিষ্ট কাজ করবে না, কাউর মেরে খাবে না, নিজে খাবো নিজে পড়বো করবে না, আর নিজেকেও বদনাম করবে না, পার্টিটাকেও বদনাম করবে না, রাজ্যটাকেও বদনাম করবে না, দেশকেও বদনাম করবে না। তাই সবার জীবনেই যাদেরকে সে পদ নেবে, তাদের জীবনে আদর্শ একজন থাকে, লিভিং আইডিয়াল, জীবন্ত গুরু। গুরু এটা আপনারা দয়া করে দেখবেন, এটা আমার অনুরোধ। আপনারা যারা প্রত্যেকে আশা করি আপনারা প্রত্যেকেই গুরুকরণে আছেন, এবং তারাই আগামী দিন ভালো জায়গায় মানুষকে নিতে পারে। যার জীবনে গুরু নেই, সে গরুর জীবন যাপন করে, কারণ দেখবেন গরুর গুরু নেই, তাই গরু গরুই হয়। গরুই কোথায় মুখ দেয় কোথায় দেয় না সে নিজেও জানে না। গরু যদি বাধা থাকে কোনো গুরু দ্বারা, মানে তার রাখাল দ্বারা, তাহলে সেই গরু কিন্তু সিকিওর। কিন্তু যেই গরু বাধা থাকে না, সে হয়তো ট্রেনের তলায় কাটা পড়ে, কোনো গরু খেতে গিয়ে কখনো বাড়ি খায়, কোনো মানুষের কেউ ফ্যান ঢেলে দেয়, এই গরুদের জীবন আমরা জানি। তাই নেতাও যদি জীবনে আদর্শ না থাকে, সেই নেতা কিন্তু নেতা হয়ে যায়, পরে নিজেও ছিঁড়ে যায়, তার সাথে থেকে অন্য লোকও ছিঁড়ে যায়। তো এই প্রসঙ্গে আমি এটা ছোট্ট গল্প বলি আপনাদের, তাহলে আপনাদের আর ভালো লাগবে যে কেন জীবনে গুরু না থাকলে নেতা, সে নেতা জমের দালাল হয়ে যায় গুরু না থাকলে, কিভাবে হয়। তো বাঘের, আমরা জানি বাঘের কোনো মানে গুরু নেই, মানে গুরু মানে নেই, মানে কোনো তার কাছে কোনো আইডিয়াল নেই। বাঘ একাই হিরো, মানে রাজা। আমরা বলি না বাঘের বাচ্চা বললে খুব আনন্দ পাই, গরুর বাচ্চা বললে খুব রেগে যাই। শুনুন, আজকে থেকে আপনারা বাঘের বাচ্চা বলে আনন্দ পাবেন না, গরুর বাচ্চা বলে রাগ করবেন না। গরুর বাচ্চা বললেও শ্রদ্ধা হবে, গরুর যদি বাণী থাকে গরুর বাচ্চাও ভালো। গরু দুধ দেয়, সেই দুধ দিয়ে আমরা খাই, বাঘ কোনো দুধ দেয় না, তো বাঘের দুধ দিয়ে খাই না। আর বাঘ খুব কস্টলি প্রোডাক্ট, ওদেরকে কিছু করাও যায় না, শুধু খাইয়ে খাইয়ে টাকা নষ্ট করতে হয়। গরু উপকারী জীব,
গরুর গোবর আপনি দিয়ে সার পাবেন, প্লুটোনিয়াম পাবেন, গরুর ঘুঁটে দিয়ে আপনি জ্বালানি ব্যবহার করতে পারেন, গ্যাসের দাম রক্ষা পাবেন, গরুর শিংয়ের মধ্যে রেডিও বিকিরণ হয় যেখান থেকে আপনার তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা পাবেন। তো গরুর গায়ে হাত বোলালে আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হবে। তো গরু প্রচুর উপকারী। কিন্তু এই গরুর একজন আইডিয়াল থাকেন, তিনি কে? রাখাল, যারা গরুকে পরিপালন করেন। আমি একটা গল্প পড়েছিলাম, তো বাঘ আর একদিন একটা বাঘ ওই সেই রাখালের গরু বাঁধা ছিল তাকে অ্যাটাক করেছে, মানে ধাওয়া করেছে। গরু দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, গরু জোরে দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে। এই ধরে ফেলবে, ধরুন 1.5-2 হাত বাকি, গরু গিয়ে ঝাঁপ মেরেছে না পেরে এক কাদার মধ্যে, মানে ডোবার মধ্যে। সেখানে জল কম ছিল, ছিল প্রচুর কাদা, পাদায় গিয়ে পড়ছে পা গেতে। আবার বাঘও ঝাঁপ মেরেছে, কারণ তার মাংস খেতে হবে। মানুষের লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। আমাদের যেমন লোভ, আমরা কাদায় মারছি না কোনো জায়গায় গুহার মধ্যে ঢুকছি বুঝি না, কারণ আমার লোভ, আমাকে নিতে হবে। ওই আলিফ লায়লার মতন চিচিং ফাঁক। তো বাঘও সে চিচিং ফাঁক বলতে গিয়ে মেরেছে ঝাঁপ। এবার বাঘের থেকে গরুটা 3 হাত দূরে, গরুও প্যাত 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 কাদা মারছে, তত ডুবে যাচ্ছে। আর বাঘও তো গরুর থেকে বেশি লাফায়, পাত করছে, ও আরো ডুবে যাচ্ছে। বাঘ গেছে এতটা বডি ডুবে। এবার অনেকক্ষণ চেষ্টা করতে করতে বাঘ গরুটাকে শাসাচ্ছে দূর থেকে। মানুষের যখন জীবনে সমস্ত কিছু হারিয়ে যায়, দেখবেন আমাদের নেতা মন্ত্রীদের মধ্যে যখন হারিয়ে যায় তখন বিভিন্ন শাসায়। এই সময় থেকে দেখে নেবো এই 4 তারিখের বলে, আমরা সব বলি না, আমরা ডায়লগ দিই। তো দেখবেন আমার এইসব নেতাদের মুখে শুনছিলাম, 4 তারিখে দিল্লির কোন বাপ আছে তোকে বাঁচায়, তারপর আরো অনেক বাপ। দেখবেন সে এখন মিনমিন করছে। সে এরকম বাঘও, যে বাঘও কাদার মধ্যে পড়ে গিয়ে গরুকে এরকম ডায়লগ দিচ্ছে, এই তুই লাফাচ্ছিস, আমি লাফাচ্ছি, দাঁড়া, এই তো দেখ কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা হবে, আস্তে আস্তে কাদা কতক্ষণ এরকম লিকুইড থাকবে, একটা না একটা সময় কাদা শোকাবে, তখন উঠে তোকে আমি পুরো নিজের ইচ্ছা মতো চাবিয়ে চাবিয়ে খাবো। তখন কিছুক্ষণ পরে গরু চুপ ছিল, প্রথমে মৌন ছিল, তারপর তাকিয়ে বাঘের দিকে তাকিয়ে বলছে, শোন, তুই বড় যে বড় বড় ফটফট করে কথা বলছিস, হ্যাঁ তোর আমার থেকে শক্তি বেশি, সামর্থ্য বেশি, সব ঠিক আছে, কিন্তু তোর কে আছে? বলছে, কেন তোর কে আছে মানে? আমি একাই 100। বলছে, না আমি একা 100 না, আমি একা 85, কিন্তু আমার 100-রও বেশি হাজার আমার গুরু আছে। বলছে, কে গুরু? বলছে, আমার রাখাল গুরু আছে। এই যে সারাদিন আমাকে পাচ্ছে না, না ও হন্তদন্ত হয়ে খুঁজছে, লাঙল সব লোঠা সব লাঙল নিয়ে, লাঠি নিয়ে, সবাই মিলে। বলছে, খুঁজতে খুঁজতে আমি তো এখানে হাম্বা হাম্বা করে চিল্লাচ্ছি, ও ঠিক আমার এখানে আসবে। আর আমার এখানে যখন আসবে তখন সে কি করবে? আমাকে কোনোভাবে কাদা থেকে বাঁচিয়ে নিয়ে আমাকে নিয়ে চলে যাবে। কিন্তু তোর কি হবে রে? তোর কি এরকম কেউ আছে যে তোকে নিয়ে যাবে? তোকে কেউ নিয়ে যাবে না। বরং আমি তো বলবো, তুই আমাকে খাওয়ার জন্য আমাকে ধাওয়া করেছি, তাই আমি এখানে পড়েছি। আমার এই দুর্দশা দেখে আমার মালিক তোকে কি ছেড়ে কথা বলবে? না, তোকে পিটিয়ে মারবে হারামজাদা। বাঘকে বলছে গরু। যথারীতি তাই হলো। সন্ধ্যাবেলায় রাখাল চিল্লাচ্ছে আর গরু হাম্বা হাম্বা করছে। রাখাল এসে গরুকে তুলে নিয়ে গেলে, সব দল বল নিয়ে, লাঠি সব লাঠিয়াল নিয়ে, লাস্টে বাঘ ওখানে কাদার মধ্যে এরকম পিটিয়ে মারা গেল। তো আমাদের জীবনটাও ঠিক তাই। আমি ইষ্ট নাই নেতা যেই জমের দালাল, কিন্তু সেই বললাম কেন, দেখবেন এই যারা নেতা, আমাদের বারাসাতেই অনেক নেতা এখন বাড়িতে নেই, পুরো পালিয়ে গেছে। একসময় বিশাল দাপট, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, জমি কিনতে গেলে পার লাখে 5 লাখ 1 লাখ। যদি কোনো প্রমোটার ওখানে ফ্ল্যাট করবে, তো তার আন্ডারে, আমি নাম বলছি না কারণ নাম বলাটা আমার কাউকে মসৃণ করাটা ভালো কাজ নয়, তো পার কাটাতে 5 লাখ, মানে যদি 4 লাখ 4 কাটা জমিতে ফ্ল্যাট স্যাংশন হয়, তাহলে তাকে 20 লাখ টাকা দিতে হবে। সেই নেতা, তাকে আর বাড়িতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নেই বাড়িতে, পুরো পুরো আউট। তাহলে ভাবুন যে ওই বাঘের মতো অবস্থা। যার জীবনেই লিভিং আইডিয়াল থাকবে না, যার জীবনেই গুরু থাকবে না, তার জীবনেই কিন্তু ওই কাদাতে পড়ে ফ্যাত 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 হবে। হ্যাঁ, যার গুরু থাকে তারও কাদায় ফ্যাত 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 হয়, গরুর হয়েছিল, কিন্তু সেই ফ্যাত ফ্যাত থেকে তুলে নেওয়ার জন্য একজন ড্যাব ড্যাব করে তরোয়া, লাঠি এবং টর্চ নিয়ে আসবে, সে রাখাল। কিন্তু যার জীবনে এই গুরু নেই, তাকে কিন্তু বাঁচাতে কেউ আসবে না। তাই আমার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে একান্ত অনুরোধ, আপনারা যখনই কোনো নেতা চুজ করবেন, অন্তত দেখে নেবেন তার পাস ব্যাকগ্রাউন্ডে সে কতটা হায়ার এডুকেটেড, সেটা না দেখে সে কতটা মানুষ প্রেমিক, সে কতটা গুরু ভক্ত, সে কতটা মানুষকে ভালোবাসে, সে কতটা কৃষ্টি সংস্কৃতিকে ভালোবাসে ভারতবর্ষের, সেই দেখে সে নেতাকে চুজ করলে আমার মনে হয় আমাদের দেশটা সত্যি রামরাজত্বে যেতে পারে। তা না করে যদি খুব উচ্চ শিক্ষিত, যারা খুব শিক্ষিতর কথা বলে না, খুব উচ্চ শিক্ষিত লাদেনও ছিলেন,
লাদেন কিন্তু দেশের কোনো অগ্রগতিতে কাজে লাগেনি। উচ্চশিক্ষিত অনেক মানুষ আছেন যারা জীবনে কোনো কাজে লাগেনি। অনেক টেররিস্ট অনেক উচ্চশিক্ষিত হয়, কিন্তু তারা কুশিক্ষিত হয়। আমি বলছি শিক্ষিত খারাপ না, কিন্তু যিনি কুশিক্ষিত না হয়, যদি তাদের জীবনে লিভিং আইডিয়াল থাকে, এই এক আদেশে চলে যাওয়া, যেমন বলছিলাম, তাই ইষ্ট নয় নেতা যেই জমের দালাল কিন্তু সে। জানি জীবনে ইষ্ট থেকে নেতা বানানো হোক, তাহলে অন্তত জমের কেউ দালাল হবে না। আপনারা আসুন, প্রত্যেকে জানি আমরা এইভাবে যদি সমাজটাকে গড়তে পারি, আমরা আপনাদেরকে উপদেশ দিতে পারবো না, আমরা একটু অনুরোধ করতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম, যদি এটা ভেবে দেখেন, তাহলে আমার এই ভিডিও করা তথা এই কাজগুলো অনেক সাফল্যমণ্ডিত হয়, সার্থক হয় মানুষের স্বার্থে। তাই আপনাদের কাছে প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সংগঠিতভাবে এই পুরো রাজ্যটাকে চালান। রাজ্যবাসী আমরা আনন্দে থাকি, আপনারাও আনন্দে থাকুন, ভালো থাকুন। জয় সিয়ারাম।